নিভান কোনো কথা বলল না, শুধু হাতের ইশারায় গার্ডকে বেরিয়ে যেতে বলল। গার্ডরা চলে যেতেই নিভানের গলা থেকে এক পৈশাচিক হাসির শব্দ বের হয়ে এলো। সে যেন নিজের জয়ে নিজেই উন্মত্ত হয়ে গেছে। হাসতে হাসতেই সে বিড়বিড় করল, অবশ্যই তুমি আমার জালে ধরা দিলে শুভ্র চৌধুরী। খানিকক্ষণ পর নিভান ধীর পায়ে সে অন্ধকার ঘরটির দিকে এগিয়ে গেল, যেখানে শুভ্রকে রাখা হয়েছে। ঘরে মৃদু একটা নীলচে আলো জ্বলছে, যার ঝাপসা আভায় চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় শুভ্রকে দেখা যাচ্ছে। শুভ্রের মুখটা তখনও কালো মুখোশে ঢাকা, মাথাটা সামান্য নিচু হয়ে আছে। নিভান খুব মন্থর গতিতে হাঁটতে হাঁটতে সোজা শুভ্রর সামনে একটা চেয়ারে বসল। আজই প্রথম নিভান আর সাইফান শুভ্র চৌধুরী একে অপরের মুখোমুখি। নিভানের ঠোঁটে এক বিজয়ী শয়তানের হাসি। সে তার সিগারেটে শেষ টান দিয়ে ধোঁয়াটা শুভ্রর মুখোশ লক্ষ্য করে সজোরে ছাড়ল। অন্ধকার এই ঘরে নিঃশ্বাস নেওয়ার শব্দের চেয়ে এখন নিভানের তীব্র হাসির শব্দটাই বেশি স্পষ্ট হয়ে উঠেছে। নিভান ধোঁয়া ছেড়ে শুভ্রর কালো মুখোশ পরা নিথর মুখের দিকে তাকিয়ে উপহাসের সুরে বলল, স্বাগতম মিস্টার সাইফান চৌধুরী। শুভ্রের গলা থেকে কোনো কম্পন বের হলো না, শুধু শান্ত আর নিরেট গলায় সে উত্তর দিল, ধন্যবাদ। মুহূর্তে নিভানের ঠোঁট থেকে বিজয়ের হাসিটা নিভে গেল। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। একটা মানুষ অপহৃত হয়ে পা হাত বাঁধা অবস্থায় এত স্বাভাবিকভাবে কথা বলছে কিভাবে? নিভান চেহারে আরেকটু ঝুঁকে বসে কুরুর গলায় বলল, চিনিস আমাকে? শুভ্র ঠোঁটে কোণে হয়তো এক চিলতে অদৃশ্য হাসি ফুটল। সে নির্লিপ্ত গলায় বলল, নিভানের মেজাজ এবার বিগড়ে যেতে শুরু করলো। সে দাঁত কিরমির করে বলল, তুই এত স্বাভাবিকভাবে কিভাবে কথা বলছিস রে? পরিস্থিতি কি বুঝতে পারছিস না? শুভ্রর গলায় বিন্দুমাত্র বিকার নেই। সে যেন নিজের ডাইনিং রুমে বসে আড্ডা দিচ্ছে, এমনভাবে বলল, কথা তো মানুষ এইভাবেই বলে, আর কিভাবে বলে আমার জানা নেই। নিভান এবার অবাকের চরম পর্যায়ে চলে গেল। শুভ্রের এই ইস্পাতক কঠিন মানসিকতা তার হিসাব ওলটপালট করে দিচ্ছে। সে চিৎকার করে বলে উঠল, তোকে জানোয়ারের মধ্যে তুলে নিয়ে আসলাম, হাত পা বেঁধে রাখলাম। তোর কি জানের ভয় করছে না? আমি চাইলে তোকে এখনই মেরে ফেলতে পারি। শুভ্র এক মুহূর্ত থামল, তারপর খুব গম্ভীর আর দার্শনিক স্টাইলে বলল, জীবন যেহেতু আছে সেহেতু মরতে তো হবেই, এতে জানের ভয় করার কি আছে? নিভানের ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। এই রুদ্ধশ্বাস পরিস্থিতিতে একটা মানুষ কিভাবে এতটা নির্লিপ্ত আর স্বাভাবিক হয়ে বসে থাকতে পারে, তা এই শুভ্রকে চোখের সামনে না দেখলে সে কোনোদিনও বিশ্বাস করত না। অপমানে আর রাগে নিভানের রক্ত মাথায় চড়ে বসল। সে মুহূর্তের মধ্যে পাশবিক চিৎকার করে তার গার্ডদের উদ্দেশ্য করে বলল, কি দেখছিস তোরা? ওর মুখোশ খোল, দেখি ওর মুখটা। কার এত বড় সাহস, আর কার কলিজায় এত বিষ যে আমার সামনে বসে বড় বড় কথা বলছে? একজন গার্ড কিছুটা ভয়ে ভয়ে এগিয়ে এলো। কাপা কাপা হাতে সে শুভ্রের কালো মুখোশটা ধীরে ধীরে খুলে ফেলল। আর মুখোশটা সরার সাথে সাথেই যেন ঘরের আবহাওয়া মুহূর্তে বদলে গেল। সামনে দাঁড়িয়ে থাকা চারজন গার্ড আর যে মুখোশটা খুলল, তারা প্রত্যেকে শুভ্রকে দেখা মাত্রই বিদ্যুৎ স্পৃষ্টের মতো ছিটকে পিছনে সরে গেল। তাদের চোখে মুখে এখন চরম আতঙ্কের ছাপ। সবাই ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে অস্পষ্ট স্বরে বলে উঠল, কিংশুকু। নিভান কিছুই বুঝতে পারল না। তার নিজের পোষা গার্ডরা শুভ্রকে দেখে এইভাবে মরার মতো কাঁপছে কেন। শুভ্র কোনো কথা না বলে একদম বরফ শীতল চোখে একবার গার্ডদের দিকে তাকালো। সেই চাহনিতে কি ছিল কে জানে, কিন্তু মুহূর্তের মধ্যেই গার্ডরা বড় বড় ঢোক গিলল, একদম পাথর হয়ে দাঁড়িয়ে রইল। নিভান রাগে ফেটে পড়ে গার্ডদের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, এভাবে কাঁপলি কেন তোরা? মনে হলো কোনো ভূত দেখছিস। কি দেখছিস ওর চেহারায়? একজন গার্ড আমতা আমতা করে কোনো মতে কাপা গলায় বলল, এমনি। নিভানের খটকা দূর হলো না।
সে এবার সন্দেহের দৃষ্টিতে সরাসরি শুভ্রর চোখের দিকে তাকালো। শুভ্র একদম নির্লিপ্ত, যেন কিছুই হয়নি। নিভান দাঁতের দাঁত চেপে শুভ্রকে প্রশ্ন করলো। আব্বে শালা কে তুই? শুভ্র এবার নিভানের চোখের দিকে গভীর আর স্থিরভাবে তাকালো। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক তাচ্ছিল্যের হাসি। সে খুব নিচু কিন্তু পৈশাচিক গম্ভীর গলায় বলল, তোর আব্বা লাগে, আব্বা ডাক। নিভানের মাথার রগ যেন রাগে ছিঁড়ে যাবে। এই চরম মুহূর্তেও শুভ্রর মুখে এমন তাচ্ছিল্যে যেন মানতে পারছে না। সে এক মুহূর্ত দেরি না করে পাশের গার্ডদের হাত থেকে রিভলভারটা ছোঁ মেরে নিয়ে সরাসরি শুভ্রের কপালে ঠেকালো। আগ্নেয়াস্ত্রের ঠান্ডা নলটা শুভ্রের চামড়া ছুঁয়ে আছে, কিন্তু তার চোখের পলক পর্যন্ত পড়ল না। নিভান দাঁত কিরমির করে বলল, তুই কে বা তোর পরিচয় কি তা জানার কোনো দরকার নেই আমার। আমার লক্ষ্য শুধু একটাই, আমার বোনের মনের আশা পূরণ করা। শোন শুভ্র, যদি জ্যান্ত বাঁচতে চাস তবে আমার বোনকে বিয়ে করবি। তুই নেহার ভালোবাসার মানুষ বলেই তোর এত বড় বড় কথা আমি সহ্য করছি, নাহলে তোকে এতক্ষণে আমি। নিভান বাকিটা শেষ করার সুযোগ পেল না। শুভ্র একদম নিচু কিন্তু পাথরের মতো ভারী গলায় মাঝপথে বলে উঠল। তুই আমার। কথাটা শুনে নিভানে সারা শরীরে যেন আগুন ধরে গেল। সে রাগে চিৎকার করে উঠল। শুভ্র, আমাকে রাগিয়ে দিস না, বলছি ভালো হবে না। আমার বোনকে তোকে বিয়ে করতেই হবে। তুই জানিস নেহা তোকে কতটা ভালোবাসে, তোর জন্য ও মরে যেতে পারে। শুভ্র এবার নিভানের চোখের দিকে সোজাসুজি তাকালো। ওর দৃষ্টিতে কোনো মায়া নেই, কোনো ভয় নেই, আছে শুধু একরাশ ঘৃণা আর অবজ্ঞা। সে খুব শান্তভাবে বলল, কিন্তু আমি তো বাসি না, যাকে আমি ভালোই বাসি না তাকে কেন বিয়ে করতে যাব? তোর বোন ভালোবাসে বলে কি আমাকেও বাসতে হবে নাকি? শুভ্রর এমন যুক্তিপূর্ণ কিন্তু রূঢ় জবাবে নিভান কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। সে বুঝতে পেরেছে এই লোকটাকে ভয় দেখিয়ে বা অস্ত্র উঁচিয়ে টলানো সম্ভব নয়। রুমের ভিতর তখন এক অসহ্য উত্তেজনা। এদিকে নিভানের উন্মত্ত রাগ, আর অন্যদিকে শুভ্রর হিমশীতল জেদ। নিভানের চোখের মণি দুটো রাগে চিকচিক করে উঠল। সে রিভলভারটা শুভ্রর কপাল থেকে সরিয়ে নিয়ে শেষবারের মতো শান্ত কিন্তু চরম হুঁশিয়ারি দিয়ে বলল, তাহলে তুই নেহাকে বিয়ে করবি না, এটাই তোর শেষ কথা? শুভ্রর গলায় কোনো দ্বিধা নেই, কোনো জড়তা নেই। সে নিভানের চোখের দিকে তাকিয়ে এক শব্দে উত্তর দিল। হুম। নিভান এবার বিকট এক হাসি দিল। সে হাসতে কেবল শয়তানি মাখানো। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, তাহলে জেনে রাখ, আমার বোনকে বিয়ে না করলে তুই তিলে তিলে শেষ হবি। তোর এই অহংকার আমি কুড়িয়ে দিব। বলে নিভান তার পিছনে দাঁড়িয়ে থাকা গার্ডদের দিকে ফিরে পাথরের মতো শক্ত গলায় আদেশ দিল, শোন, একে সেকেন্ডের লাঠি দিয়ে আঘাত করবি। যতক্ষণ না নেহাকে বিয়ে করতে রাজি হচ্ছে ততক্ষণ একটা সেকেন্ডের জন্যও থামবি না। ওর শরীরটা আজ থেঁতলে দে। নিভানের এই ভয়ঙ্কর হুকুম শুনে গার্ডরা সবাই যেন জমে গেল। তারা একে অপরের দিকে তাকাচ্ছে, কিন্তু কেউ এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না। একজন গার্ড অনেক কষ্টে নিজের ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলল, বস, মারতেই হবে? এভাবে অন্ধকারে বেঁধে রাখলেই তো হয়। মানে নিভান বাজ পড়ার মতো শব্দে ধমক দিয়ে উঠল। সে রাগী দৃষ্টিতে গার্ডটার দিকে তাকালো। তার চাহনিতে স্পষ্ট মৃত্যুর পরোয়ানা। গার্ডটা ভয়ে চমকে উঠল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ঠিক সেই মুহূর্তে গার্ডটা ভীতু চোখে শুভ্রর দিকে তাকালো। শুভ্রও সেই সময় গার্ডটার দিকে এক অদ্ভুত আর রহস্যময় দৃষ্টিতে তাকালো। সেই চোখের ইশারায় কি গোপন সংকেত ছিল তা কেবল তারাই জানে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে গেল। নিজেদের ভয় লুকানোর জন্যই হোক বা বসের হুকুম মানতেই হোক, গার্ডরা ভারী লাঠিগুলো উঁচিয়ে ধরল। তারপর সজোরে একের পর এক আঘাত করতে শুরু করলো শুভ্রর শরীরে। লাঠির প্রত্যেকটি আঘাতে ঘরটা প্রতিধ্বনিত হচ্ছে, কিন্তু অদ্ভুত বিষয়, শুভ্রর মুখ দিয়ে একটা আর্তনাদও বের হচ্ছে না। সে যেন ব্যথার ঊর্ধ্বে চলে গেছে। নিভানের ঠোঁটে তখন এক পৈশাচিক তৃপ্তির হাসি। সকাল সকাল নিভান আর নেহা হাসতে হাসতে ডাইনিং রুমে বসে কফি খাচ্ছে। দুই ভাই বোনের মুখে এক পৈশাচিক শয়তানি হাসি, যেন তারা কোনো রাজ্য জয় করে ফেলেছে।
ঠিক এমন সময় একজন গার্ড এসে মাথা নিচু করে নিভানকে জানালো, বস গুনে গুনে 300টা আঘাত করেছি, কিন্তু ওর মুখ দিয়ে একটা হ্যাঁ শব্দ বের করতে পারেনি। সারা শরীর লাঠির আঘাতে কত বিখ্যাত হয়ে গেছে, নীল হয়ে ফুলে আছে সব জায়গা, তবুও জেদ ছাড়ছে না। কথাটা শোনা মাত্রই নেহা কফির মগটা ধপ করে টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে এবার এক অদ্ভুত উত্তেজনা। সে দৃঢ় গলায় বলল, আমি কথা বলবো শুভ্রের সাথে, দেখবো কত ওর জেদ আর কত বড় ওর কলিজা। নিভান একটা তৃপ্তির হাসি দিয়ে গার্ডকে ইশারা করলো। ওকে নিয়ে যা। গার্ডের পিছু পিছু নেহা সে অন্ধকার স্যাঁতস্যাঁতে রুমটাতে এসে ঢুকলো। ঘরের ভিতরটা গুমোট আর ভারী হয়ে আছে। শুভ্র তখনও সে চেয়ারে মাথাটা পিছন দিকে হেলিয়ে দিয়ে নিঃসাড় হয়ে বসে আছে। তার সিল্কি চুলগুলো এখন ঘাম আর রক্তে লেপ্টে এলোমেলো হয়ে কপালে এসে পড়েছে। ঠোঁটের কোণ দিয়ে শুকনো রক্তর রেখা, আর ছেঁড়া শার্টের ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে লাঠির শত শত আঘাতের চিহ্ন। শুভ্রকে এই অবস্থায় দেখে নেহার কলিজার ভিতরটা এক মুহূর্তের জন্য মোচড় দিয়ে উঠল। যতই স্বার্থপর হোক, দিন শেষে সে শুভ্রকে পাগলের মতো ভালোবাসে, আর নিজের ভালোবাসার মানুষকে এইভাবে রক্তাক্ত অবস্থায় দেখার ক্ষমতা কোনো নারীর থাকে না। তবুও নিজেকে সামলে নিয়ে নেহা পাথরের মতো মুখ করে শুভ্রর সামনে এসে দাঁড়ালো। শুভ্র খুব ধীরভাবে চোখের পাতা মেলল। ঝাপসা কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে সে নেহার দিকে তাকালো। নেহা কম্পিত কণ্ঠে সরাসরি প্রশ্ন করল, আমাকে বিয়ে করতে তোমার আসলে সমস্যাটা কোথায় শুভ্র? শুভ্র কোনো ক্লান্তি ছাড়াই খুব নিরেট গলায় উত্তর দিল, আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই, শুধু একটাই উত্তর আছে, আমি তোমাকে বিয়ে করব না। নেহার চোয়াল শক্ত হয়ে এলো। সে তিক্ত স্বরে আবার বলল, কেন? আমি কি দেখতে খারাপ, নাকি আমি একসময় ধর্ষিতা হয়েছিলাম বলে আমার উপর তোমার এত ঘৃণা? শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলল। তার কণ্ঠস্বরে কোনো ঘৃণা ছিল না, ছিল এক অদ্ভুত গাম্ভীর্য। সে বলল, নারীকে আমি সব সময় সম্মান করি, হ্যাঁ। তুমি ধর্ষিতা হয়েছিলে, সেটা তোমার ভাগ্যের পরিহাস, এতে তোমার কোনো হাত নেই। তাই সেটা নিয়ে তোমাকে ছোট করার রুচি আমার নেই। আমি তোমাকে ওভাবে দেখি না। নেহা এবার প্রায় ভেঙে পড়ল। সে শুভ্রের হাঁটুর কাছে বসে পড়ে আর্তনাদ করে বলল, তাহলে আমাকে বিয়ে করতে কেন চাচ্ছ না শুভ্র? আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আমার সবটুকু দিয়ে ভালোবাসি। বিশ্বাস করো, তুমি শুধু একবার আমাকে নিজের করে নাও। আমি প্রমিস করছি, তোমার সব কথা আমি অক্ষরে অক্ষরে শুনবো, তোমার সব আদেশ আমি মাথা পেতে নেব। শুধু আমাকে ফিরিয়ে দিও না শুভ্র। শুভ্র নেহার চোখের দিকে তাকিয়ে এক বুক যন্ত্রণা চেপে খুব শান্তভাবে বলল, ভালোবাসার অর্থ তো তুমি বোঝো, নেহা। তাহলে আমার হৃদয়ে যদি আগে থেকে অন্য কেউ রাজত্ব করে, তাকে সেখানে রেখে আমার এই মন কিভাবে তোমাকে গ্রহণ করবে? আমি চাইলেও তো তোমাকে এই হৃদয়ে জায়গা দিতে পারবো না। শুভ্রর মুখ থেকে এই কথাগুলো বেরোনো মাত্রই নেহার চেহারার মায়া উবে গেল। তার চোখে মুখে পাথরের মতো শক্ত হয়ে এলো। সে ঝটকা দিয়ে উঠে দাঁড়িয়ে তীক্ষ্ণ গলায় বলল, তুমি নিশ্চিত ওই রিদির কথা বলছো, তাই না? হৃদি নামটা কানে আসা মাত্রই শুভ্র সারা শরীরে যেন একটা বৈদ্যুতিক শক লাগলো। এত অত্যাচারেও যে চোখ দুটো পাথরের মতো ছিল, সে চোখগুলো মুহূর্তেই ঝাপসা হয়ে এলো। হৃদির অভাব তাকে এক নিমিষে প্রচণ্ড দুর্বল করে দিল। নেহা শুভ্রর এই নীরবতা আর চোখের পানি দেখে হিংসায় জ্বলে উঠল। সে শুভ্রর একদম মুখের কাছে মুখ এনে দাঁত কিরমির করে বলল, যদি তোমার জীবনে ওই হৃদি না থাকে, যদি তুমি ওকে আর কোনোদিনও ফিরে না পাও। শুভ্রর বুকের ভিতরটা যেন খা খা করে উঠল। সে নিজের অজান্তেই অস্পষ্ট স্বরে আর প্রচণ্ড অসহায়ত্ব নিয়ে বলে উঠল, পাগল হয়ে যাব আমি, ধ্বংস হয়ে যাব আমি। শুভ্রর গলায় হৃদির প্রতি এমন টান দেখে নেহার ভিতরে থাকা নারী সত্তাটা ঈর্ষায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে নিশ্চিত হয়ে গেল যে এই পুরুষের হৃদয়ে অন্য কারোর জন্য আর তিল পরিমাণ জায়গাও অবশিষ্ট নেই। নেহা রাগে অন্ধ হয়ে হিসিয়ে বলল, যেখানে সাইফান শুভ্র চৌধুরী আমার নয়, সেখানে সাইফান শুভ্র চৌধুরীর ধ্বংসই প্রাপ্য। নেহা ডাইনিং রুমে ফিরে এসে পাগলের মতো হাতের কাছে যা পাচ্ছে সব কিছু আচার দিয়ে ভাঙচুর করতে লাগলো।
দামি কাচের ফুলদানি থেকে শুরু করে শোপিস সব মাটিতে পড়ে চুরমার হয়ে যাচ্ছে। নিভান দ্রুত এগিয়ে এসে নেহাকে আটকানোর চেষ্টা করলো এবং শান্ত করতে করতে বলল, কুল ডাউন নেহা, কি হয়েছে? কেন এমন করছিস? শান্ত হ। নেহা এক ঝটকায় একটা বড় ফুলদানি তুলে দেওয়ালে ছুঁড়ে মেরে চিৎকার করে উঠল। সব ধ্বংস করে দিব আমি। ওই শুভ্র কেন বোঝে না আমার ভালোবাসা? কেন বোঝে না আমি ওর কতটা পাগল হতে পারি ওর জন্য? নিভান একগাল হেসে তাচ্ছিল্যের সাথে বলল, তুই তো ভালোই বেসেছিস, এক ঘুয়ে আর ঘায়াতে রাখে। আজ ওই শুভ্রকে তুই ভালোবাসিস বলেই ও বেঁচে আছে, না হলে আমার মেজাজ যে পর্যায়ে ছিল এতক্ষণে ওকে আমি জানি মেরে ফেলতাম। নেহা এবার নিভানের শার্টের কলার চেপে ধরে চোখে আগুন নিয়ে বলল, ওই ঘাটতারাটাকেই আমার লাগবে। আমি কিচ্ছু বুঝি না। ওকে ছাড়া অন্য কোনো পুরুষের প্রতি আমার বিন্দু মাত্র আগ্রহ আসে না। ওকেই আমার ভালো লাগে, ওকেই চাই আমার জীবনে যেভাবেই হোক। নিভান নেহার মাথায় হাত রেখে আশ্বাস করে বলল, ডোন্ট ওয়ারি, পেয়ে যাবি। নির্বাণ চৌধুরী যা চায় তা করেই ছাড়ে। নেহা নিভানের মুখোমুখি দাঁড়িয়ে আশ্বাসের সুরে বলল, কিভাবে পাবো আমি ওকে? ও তো সারাক্ষণ হৃদির নাম জপে। ও হৃদিকে চাই, হৃদিকে ভালোবাসে। ওকে হৃদয়ে শুধু হৃদির জায়গা, আমার না। হৃদি নামটা শোনা মাত্রই কয়েক মুহূর্তের জন্য থমকে গেল নিভান। তার নিজের ভিতরে সেই দগদগে পাগলামিটা যেন আবার চড়া দিয়ে উঠল। হৃদি, যাকে সে নিজের নেশার মতো ভালোবাসে, যাকে সে কোনোভাবেই হারাতে পারবে না। নিভানের চোখের দৃষ্টি বদলে গেল, ঠোঁটে ফুটে উঠল এক পৈশাচিক বাঁকা হাসি। সে শান্ত কিন্তু শীতল গলায় বলল, বুঝেছি, এখন আমার কি করতে হবে? নেহা ভুরু কুঁচকে তার ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি করবে তুমি এখন? নিভান তার কলারটা ঠিক করে নিয়ে এক অদ্ভুত স্বরে বলল, বিয়ে। অন্ধকারের ঝাপসা আলোয় জানালার গ্রিল ধরে স্থির হয়ে বসে আছে হৃদি। বাহিরে ঘুটঘুটে অন্ধকারের দিকে তাকিয়ে থাকা ওর চোখ দুটো থেকে নোনা জল গড়িয়ে পড়ছে। আজ দীর্ঘ 20টা দিন সে তার মা, বাবা আর ভাইকে দেখে না, জানে না তারা কেমন আছে, আদেও খেয়ে দিয়ে বেঁচে আছে কিনা। কিন্তু সবথেকে বড় রক্তক্ষরণ হচ্ছে শুভ্রের জন্য। শুভ্র কি ওর জন্য একটুও মায়া লাগে না? 20টা দিন ধরে সে নিখোঁজ, অথচ শুভ্র একবারের জন্য তাকে খুঁজে বের করার চেষ্টা করলো না। হৃদি ভাবল শুভ্র হয়তো ধরে নিয়েছে সে চিরতরে হারিয়ে গেছে, তাই মিছে খুঁজে লাভ নেই। সে হয়তো এখন তার বিশাল ব্যবসা আর কাজ নিয়ে মত্ত। ভুলে গেছে একসময় হৃদি নামের কেউ তার জীবনে ছিল। হৃদি দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করলো, হায় রে মানুষ, পাষাণ মানুষকে কেন যে এই হৃদয় খুঁজে বেড়ায়? এটাই বোধহয় বাস্তব ভালোবাসার মানুষ। যতই পাষাণ হোক, এই অবুঝ হৃদয়টা ওই পাষাণটার জন্যই কাঁদবে। হৃদি নিজের চোখের পানিটুকু মুছে নিয়ে জানালার ওপরে শূন্যতার দিকে তাকিয়ে ভাঙা গলায় গাইতে শুরু করলো। আমার যা হারাবার গেছে হারিয়ে, জীবনে তাকে আর পাবো না ফিরে। গানের মাঝে হৃদি চোখটা বন্ধ করলো। অন্ধকারে কল্পনাতে ভেসে উঠল শুভ্রের মায়াবী মুখটা। হৃদি চোখ বন্ধ রেখে গেয়ে উঠল, নীড় ভেঙে পাখি গেছে উড়ে, আমার হৃদয়ে মরুভূমি করে। মরীচিকার মতো আমায় রয়েছে ঘিরে, জানি না আজ সে কার দখলে। বা খুব সুন্দর গান গাও তো তুমি। হঠাৎ কারোর গম্ভীর কণ্ঠস্বরে চমকে উঠল হৃদি। গান থামিয়ে ঝট করে তাকিয়ে দেখলো দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নিভান। ওর ঠোঁটে সে পরিচিত রহস্যময় হাসি। মুহূর্তে হৃদি ঘৃণা ভরে চোখ সরিয়ে নিল। এই লোকটাকে দেখলে ওর পিত্তি জ্বলে ওঠে। মনে হয় নরকের কোনো শয়তান ওর সামনে দাঁড়িয়ে আছে। হৃদির কোনো উত্তর না দিয়ে আবার জানালার দিকে মুখ ঘুরিয়ে পাথরের মতো বসে রইল। নিভান ধীর পায়ে ঘরের ভিতর ঢুকে হৃদির একদম কাছে এসে দাঁড়ালো। ও জানে হৃদি ওকে কতটা ঘৃণা করে, কিন্তু সেই ঘৃণায় যে নিভানের নেশা বাড়িয়ে দিয়েছে। নিভান হৃদির পাশে বসে একটু আয়েশ করে গলা খাকারি দিল। ওর চোখে মুখে এক অদ্ভুত দ্রুততা। সে হৃদির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তোমার বন্দিশা এবার শেষ হৃদি, অনেক হয়েছে। আর এভাবে অন্ধকারে থাকতে হবে না। এখন থেকে তুমি বাইরে আলো দেখতে পারবে, মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারবে। বাড়ি যাওয়ার কথা শুনে হৃদির ম্লান হয়ে যাওয়া চোখে মুখে এক মুহূর্তের জন্য আশার আলো ঝলমল করে উঠল। সে অবিশ্বাস্য সুরে জিজ্ঞাসা করল,
সত্যি বলছেন? আমাকে আর মা বাবার কাছে যেতে দিবেন না? ছেড়ে দিবেন আমায়? নিভান একটা বাঁকা হাসি দিয়ে বলল। ছেড়ে দেব, তবে একটা ছোট্ট শর্ত আছে। হৃদির বুক ঢিপ ঢিপ অবস্থায় বলল। কি শর্ত?